আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো জাতীয় নাগরিক পার্টি। বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটল নতুন এই রাজনৈতিক দলের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পৃষ্ঠপোষকতায় গঠিত তারুণ্য নির্ভর এ রাজনৈতিক দল অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে বলে জানান বক্তারা। বিল্লাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের শক্তি থেকে তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হন হাজার হাজার ছাত্র জনতা। খামার বাড়ি ছাড়িয়ে ফার্ম গেটের দিকে বয়ে যায় জনতার স্রোত। ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় ন্যাশনাল সিটিজেন পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান। পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন ঘোষণা করেন নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি। দলের সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা করেন আংশিক কমিটি। এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। গণভবনে কে যাবে ভারত পাকিস্তান থেকে নির্ধারিত হবে না, হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। আর সার্জিস আলম বলেন কেন্দ্র থেকে গ্রামে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজন সুস্থ প্রতিযোগিতা। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই। কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে। এমত অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান প্রণয়ন প্রাথমিক লক্ষ্য জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন তার দলে স্থান হবে না দুর্নীতি ও স্বজনপ্রীতির। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য বলেও জানান নাহিদ ইসলাম। নতুন রাজনীতির বন্দোবস্ত প্রত্যয়ে যে যাত্রা শুরু করলো জাতীয় নাগরিক পার্টি, সে যাত্রায় সহযোগী হিসেবে চাইছে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে আপামর জনসাধারণকে। লক্ষ্য শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, যে দেশে আর কখনো মাথাছাড়া দিয়ে উঠবে না ফ্যাসিবাদী শক্তি। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দল। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তারা বলেন মতের ভিন্নতা থাকতে পারে, তবে গণতন্ত্র ও অধিকারের প্রশ্নে সবাই এক। নতুন রাজনৈতিক দল সাধারণ মানুষকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে প্রত্যাশা করেন তারা। খান আলামিনের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয় নিয়ে যে যাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি, তার আত্মপ্রকাশ অনুষ্ঠানে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রুহুল কবির রিজভী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি যোগ দেন অনুষ্ঠানে। রিজভী নতুন দলকে সাধুবাদ জানিয়ে বলেন সাধারণ মানুষকে গুরুত্ব দিয়ে গণতন্ত্র ও অধিকার রক্ষার কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। আমাদের প্রচলিত ভাষার চাইতে তাদের ভাষা ছিল ব্যতিক্রম। মানুষের মধ্যে নতুন চিন্তা চেতনা, মানুষের মধ্যে নতুন ভাবনা এবং মানুষের একটা বড় ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মানুষ প্রত্যাশা করেছে যে প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন দেশের বৃহত্তর স্বার্থে নতুন দলের সাথে আলোচনার দ্বার উন্মোচিত হবে। হাজার হাজার প্রিয় ছাত্র জনতার যে জীবনদান,
হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই ক্ষেত্রে গণতান্ত্রিক বাংলাদেশে একটি নতুন দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তাভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে। বিএনপি, জামাত ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে যোগ দেন। তাদের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানের স্পিরিট বজায় রেখে নতুন দল কাজ করবে। ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যারা সামনের সম্মুখে ছিলেন, যাদেরকে আমরা চিনি, তাদের নেতৃত্বে আজকে একটা নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে। সুতরাং তাদের প্রতি আমাদের শুভকামনা। একটা রাজনৈতিক দলের উদ্যোগকে সবারই উচিত স্বাগত জানানো। প্রতিযোগিতা এবং তাদের কমিটমেন্ট যাতে তারা ঠিক রেখে তারা অগ্রসর হতে পারে। পুরো রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা এবং এর মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য আমাদের সামনে, চ্যালেঞ্জ আমাদের সামনে। আমরা আশা করি এই নতুন রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে। ফ্যাসিবাদী শক্তি যেন কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে বলে মনে করেন রাজনীতিবিদরা। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। বৈষম্যহীন অংশগ্রহণমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করে মানুষের অধিকার রক্ষায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। ছাত্রদের নতুন দলের কাছে এমন প্রত্যাশা সাধারণের। তারা বলছেন, প্রচলিত রাজনৈতিক ধারা জনগণের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। নতুন দল সে ঘাটতি পূরণ করবে। অন্যায়ের সঙ্গে আপোষহীন থেকে কাজ করার প্রত্যয় জানান ছাত্র নেতারা। দেখুন সাদিয়া কানিজের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে সব পথ যেন মিলেছিল মানিক মিয়া এভিনিউয়ে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র জনতার স্লোগানে স্লোগানে মুখ জাতীয় পতাকা। নতুন দলের সঙ্গে যুক্তরা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের বড় অংশীদার, তাই সেদিকে খেয়াল রাখবেন বলে আশা সাধারণের, যারা মেটাবে সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপনের প্রত্যাশা। মূলত বাংলাদেশকে সংস্কার করার জন্য দলটা আসছে। আমাদের প্রত্যাশা থাকবে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ এবং ক্ষুধা এবং দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে। প্রচলিত রাজনৈতিক ধারা থেকে বের হয়ে নতুন দল নতুন কিছু উপহার দিবে, অবসান ঘটাবে পরিবারতন্ত্রের, এমন কথাও বলেন অনেকে। আমরা সন্ত্রাস মুক্ত একটি সুন্দর একটি বাংলাদেশ চাই। নতুন যে রাজনৈতিক দল আমরা চাবো, বাংলাদেশে যে মৌলিক 5টি অধিকার রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টি নাগরিকের মৌলিক অধিকার, এটা যেন বিনামূল্যে দেওয়া হয়। অন্যায় দুর্নীতি রোধ করে মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রত্যয় জানান ছাত্র নেতারা। বাংলাদেশে মানে প্রথম কোন দল যারা জনগণের কথা জানতে চেয়েছে, তাদের দল নাম বা তাদের গঠনতন্ত্র বা কোনো কিছু প্রকাশ করার আগে প্রত্যাশা জেনেছি, এবং সেই প্রত্যাশাগুলোকে এখন আমরা পূরণ কিভাবে করবো সেটা একটা বড় চ্যালেঞ্জ। আজকের এই প্রোগ্রাম শুধুমাত্র বাংলাদেশে নয় এবং বিশ্বে হিস্ট্রিতে একটা গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে থাকবে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছাত্র জনতার পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও অংশ নেন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আওয়ামী শাসন আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা ও বসতবাড়িতে হামলা ধর্মীয় কারণে হয়নি, এমনটা জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তদন্ত করলে জানা যাবে এ ঘটনার নেপথ্যে ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এয়ার বাদল। চট্টগ্রামের রহমতগঞ্জে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সনাতনী ধর্মাবলম্বীরা যোগ দেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছিল তা ছিল উদ্দেশ্যমূলক। বিতাড়িত পলাতক স্বৈরাচারের সময় গত 1.5 দশকে দেশের সংখ্যালঘু সম্প্রদায় কিংবা তাদের ধর্মীয় স্থাপনা অথবা বসত বাড়িতে হামলার ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব এই ঘটনাগুলোর নেপথ্যে ছিল অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা কিংবা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে
সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই। তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। সকলের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। সবাই সমান অধিকার পাবে, এটাই বিএনপির নীতি বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাগরিক সকল ক্ষেত্রে সম অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি। আর বাদল, RTV, ঢাকা। ঐক্য ধরে রেখে ভোটের প্রস্তুতি আর অনিয়ম করলে ছাড় নয়, বিএনপির বিশেষ বর্ধিত সভায় এমন নির্দেশনা দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। একই সাথে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার ব্যাপারে একমত হয়েছেন দলটির সব পর্যায়ের নেতারা। বিশেষ বর্ধিত সভার মূল্যায়ন করে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস দুলু। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। দীর্ঘ 7 বছর পর মুক্ত পরিবেশে উৎসবের আমেজে অনুষ্ঠিত হয় বিএনপির বর্ধিত সভা। পরিবর্তিত প্রেক্ষাপটে আগামী নির্বাচনে দলের জন্য কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে শৃঙ্খলা অটুট রাখতে কড়া বার্তা দেন নেতারা। প্রিয় সহকর্মীবৃন্দ, চাঁদাবাজি বিশৃঙ্খলা বন্ধ, আগে স্থায়ী নির্বাচন না করা, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে ঐক্যমত হয় বর্ধিত সভায়। যেহেতু এই প্রশাসন, এই পুলিশ তারা ঠিকভাবে কাজ করছে না, এখন স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে যে আইনশৃঙ্খলার অবনতি হবে, এটা এই প্রশাসন ট্যাকেল করতে পারবে বলে আমরা মনে করি না। যেহেতু জিয়া দেশের সবচাইতে সৎ এবং দেশপ্রেমিক নেতা হিসাবে জনগণের কাছে সমাদৃত, সেই জন্য জিয়ার আদর্শের বরখেলাপ হয় এমন কোনো কাজ যেন আমাদের দলের নেতাকর্মীরা না করে, এ ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ধরনের দুর্নীতিকে সহ্য করা হবে না। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লেও পতিত সরকারের লোকেরা নিজেদের আত্মরক্ষায় এখন বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাঠ পর্যায়ের নেতারা। হাইব্রিড নেতাকর্মীদের বিষয়ে দলের কঠোর অবস্থানের কথা জানান নীতি নির্ধারকরা। 17 বছর যাদের রক্তের বিনিময়ে আজকের এই অর্জন স্বাধীনতা, এখন এই হাইব্রিড যাদেরকে আমরা বলছি, এরা এসে আমাদের দলের কিছু লোককে তাদের সাথে নিয়ে নতুন করে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিষয়ে সমস্ত নেতাকর্মীদের বক্তব্য হচ্ছে এইটাই, যে হাইব্রিডদের ব্যাপারে সতর্ক। নির্বাচনে যাতে আমাদের দল ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারে, জনগণের কাছাকাছি থাকতে পারে। আর আমাদের লক্ষ্য বলা হয়েছে যে একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই, এটাই বিএনপির লক্ষ্য। বর্ধিত সভার মধ্য দিয়ে শুরু হলো বিএনপির নির্বাচনী যাত্রা। 31 দফা কর্মসূচিকে সামনে রেখে দলের নেতাকর্মী সহ সকল শ্রেণীর পেশার মানুষকে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ করার আহ্বান বিএনপির হাইকমান্ডের। জাহিদ রহমান, RTV, ঢাকা। রমজানকে সামনে রেখে দাম বেড়েছে বেশ কয়েকটি ভোগ্যপণ্যের। লেবু, বেগুন ও শসা সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 30 টাকা পর্যন্ত। তবে খেজুর, ছোলা, চিড়া, মুড়ির দাম এখনো স্থিতিশীল। এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের। ভোক্তারা বলছেন ব্যবসায়ীদের কাছে অসহায় সাধারণ মানুষ। এদিকে ব্যবসায়ীদের দাবি সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে 2-1টা পণ্যের দাম। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। রমজানের বাকি আর 2 দিন। প্রতি বছর রোজার আগে বাজার অস্থিতিশীল থাকলেও এবার কয়েকটি পণ্য ছাড়া অন্য সব পণ্যের দাম কিছুটা স্থিতিশীল। রোজায় মুখরোচক খাবার বেগুনি, এজন্য দাম বেড়েছে বেগুনের। কিছুটা চড়া শসা ও লেবুর দাম। রসুন নিচে 110 টাকা করে, পেঁয়াজ 5 কেজি নিচে 200 টাকা। এই বেগুন হয়ে গেছে আপনার সামনে, তো আমি 80 টাকা করে কিনলাম, পরশুদিন কিনছি আমি 35 টাকা 30 টাকা করে। এখনো স্থিতিশীল ছোলা, খেসারি, মসুর ডালের দাম 105 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে ছোলা। খেসারি, মসুর ডাল বিক্রি হচ্ছে আগের দামেই। চিনির দর 115 থেকে 120 টাকা। দাম আসলে ওই তুলনায় বাড়েনি, বাট আমরা কনজিউমার যা লাগবে 1 কেজি সে কিনছি 4 কেজি, যা লেবু লাগবে 4টা প্রথম 2-4 দিন সে কিনছি 12টা, এইভাবে একটা চাপ পড়েছে। অন্যদিকে বাজারে সরবরাহ কম থাকায় চড়া মাছের দাম প্রকারভেদে 1 থেকে 200 টাকা বেড়েছে বিভিন্ন মাছের দাম। চিংড়ি মাছটা যেটাকে 750-800 বিক্রি 1000 টাকা 900 টাকা। আপনার যে পাঙ্গাস মাছটা মনে করেন 170-80 টাকা বিক্রি 200 টাকা। দাম বেড়েছে ব্রয়লার সহ সব মুরগির মাংসের দাম, তবে স্থিতিশীল গরু ও খাসির মাংস।
ব্রয়লার মুরগি আজকে বাজারে বাড়ছে 20 টাকা, কালকে বেচি 200 টাকা কেজি, আজকে 200 থেকে 10 থেকে 220 টাকা কেজি। রমজানকে সামনে রেখে স্বাভাবিকের তুলনায় বেশি পণ্য ক্রয় করতে দেখা যায় ক্রেতাদের। অনেকের অভিযোগ, রোজায় অন্যান্য দেশে দাম কমলেও ভিন্ন চিত্র দেশের বাজারে। বিশ্বের সব দেশে রোজা আসলে সবকিছুর দাম কমায় দেয়, আমাদের বাংলাদেশে তার উল্টা চিত্র। রমজান জুড়ে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটা প্রত্যাশা ভোক্তাদের। জাকারিয়া খান, RTV। আওয়ামী লীগের দোসররা এখনো বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করায় দ্রব্যমূল্য অস্থিতিশীল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও রমজানের পবিত্রতার রক্ষার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এমনটা বলেন। বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর কাকরাইল হয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়। এ সময় ATM আজহারের মুক্তির দাবিতেও স্লোগান দেয় জামায়াত কর্মীরা। এদিকে রমজানের পবিত্রতার রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগরী উত্তর জামায়াত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চাইলে জামায়াত সহযোগিতা করবে বলে এ সময় জানান উত্তরের আমির সেলিম উদ্দিন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, ফলে দেশটিতে শনিবার থেকে রোজা শুরু হবে। আজ অনুষ্ঠিত হবে প্রথম তারাবির নামাজ। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। এবছর বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া রমজান শুরুর তারিখ ঘোষণা করে। এরপর ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় শনিবার থেকে রোজা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তবে চাঁদ দেখা না যাওয়ায় ব্রুনাই ও সিঙ্গাপুরে রবিবার থেকে রোজা শুরু হবে। লিনেক্স মোবাইলের রিটেইলার মিট 2025 হয়েছে দিনাজপুরে। জেলার স্বপ্নপুরীতে নিউ সরকার ইলেকট্রনিক্সের উদ্যোগে এই মিটের আয়োজন করা হয়। এতে লিনেক্স মোবাইলের ন্যাশনাল সেলস ম্যানেজার সাজ্জাদ হোসাইন, ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ, নিউ সরকার ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক MD শামীম সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেঙ্গল গ্রুপের নিজস্ব কারখানায় উৎপাদিত লিনেক্স মোবাইল মানসম্মত পণ্য উৎপাদনে বদ্ধপরিকর। সারা দেশে শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করতে লিনেক্স মোবাইলের 14টি সার্ভিস সেন্টার এবং 43টি কালেকশন পয়েন্টে কাজ চলছে। সমাজ কল্যাণ, সাংবাদিকতা, ব্যবসা ও ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে 4 নারী পেলেন রাধুনী কীর্তিমতী সম্মাননা 2024। গেল 19 বছর ধরে অধিকার, সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপনকারী নারীদের এভাবেই পুরস্কৃত করেছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের জনপ্রিয় ব্র্যান্ড রাধুনী। এবারে জলবায়ু, শিশু অধিকার সহ নানা সেক্টরের দুর্নীতি নিয়ে কাজ করায় সাংবাদিক শারমিন রিমা, পরিচয় সংকটে থাকা শিশুদের নিয়ে কাজ করে হাজেরা বেগম, পার্বত্য অঞ্চলে বনায়নের জন্য জাহানারা ইসলাম ও ক্রীড়াবিদ নাইমা খাতুন সম্মাননা পেয়েছেন। এ সময় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সহ স্কয়ার গ্রুপের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার বৈঠক শুরু হয়েছে। এর আগে হোয়াইট হাউসে পৌঁছালে জেলেনস্কিকে অভিবাদন জানান ট্রাম্প। বৈঠকের পর ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে চুক্তিটি সম্পাদনে সম্মত হয়েছে কিয়েভ। এর মাধ্যমে ইউক্রেনের বিরল খনিজ পদার্থ ব্যবহারের অনুমতি পাবে যুক্তরাষ্ট্র। চুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি চাইবে জেলেনস্কি। তবে চুক্তির খসড়াপত্রে এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। ফিলিস্তিনের গাজায় শনিবার শেষ হচ্ছে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মিশরের রাজধানী কায়রোতে এই আলোচনা শুরু হয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানান, চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য আলোচনা করতে ইসরায়েলের একটি প্রতিনিধি দল মিশরে অবস্থান করছে। বৃহস্পতিবার আলোচনার মধ্যস্থতাকারী দেশ মিশর জানায়, দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির বিষয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করছে। মধ্যস্থতাকারীদের আশা, এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে গাজায় যুদ্ধের অবসান হবে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।